হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কেপি একাডেমি চ্যানেল। কেপি একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভকামনা রইল। এই বছরে যেন তোমরা সবাই তোমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে পারো এবং তোমাদের জীবন যেন সুখময় হয়ে ওঠে, তার শুভকামনা কেপি একাডেমির পক্ষ থেকে রইল। তো দেখো বন্ধুরা, কেপি একাডেমির পক্ষ থেকে যে জিকে এমসিকিউ সিরিজ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছিল, তার আজকে চতুর্থ ক্লাস। তো ক্লাস শুরু হওয়ার আগেই তোমাদের আমি বলে রাখি, গত দ্বিতীয় ক্লাসেই তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। সেই হোমওয়ার্কের কোশ্চেনটি ছিল যে সুভাষচন্দ্র বসু কি ছদ্মনাম নিয়ে জার্মানি গিয়েছিলেন এবং সেখান থেকে কি নাম নিয়ে টোকিও গিয়েছিলেন। তো সেটার আনসার হয়ে যাবে তোমাদের জিয়াউদ্দিন। সুভাষচন্দ্র বসু ভারত থেকে আফগানিস্তানের কাবুল হয়ে জিয়াউদ্দিন নাম নিয়ে জার্মানি গিয়েছিলেন। ঠিক আছে, জার্মানি গিয়েছিলেন এবং জার্মান থেকে টোকিও গিয়েছিলেন আবিদ হাসান নাম নিয়ে। ঠিক আছে, আবিদ হোসেন নাম নিয়ে, এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো আজকের চতুর্থ ক্লাসে স্টার্ট করে দেই। আজকের চতুর্থ ক্লাসের প্রথম যে কোশ্চেন তা হলো, ফার্স্ট কোশ্চেন, কাকে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করা হয়? অপশন: দাদা সাহেব ঠাকুর সাহেবকে, শচীন সানালকে, বাসুদেব বলবন্ত ফারকে এবং পুলিন বিহারী দাসকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি এমসিকিউ কোশ্চেনের যে কোশ্চেনগুলো 30টি যে কোশ্চেন পাবে তা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, বাসুদেব বলবন্ত ফারকে হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন? অপশন দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি রামমোহন রায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি মধুসূদন দত্ত। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, সরি, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, দেবেন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, দেবেন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ই। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতে বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন আত্মারাম পাণ্ডুরম, বিরসালিঙ্গম, পোট্রি সিঙ্গারাভেলু, সুব্রমণিয়াম আয়ার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। ঠিক আছে, খুব ইভিবি এই প্রশ্ন। দেখো তোমরা কিন্তু নিজে থেকেই উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং 30টি কোশ্চেনের অ্যান্সার শেষ হওয়ার পর তোমরা নিজেরাই মিলিয়ে নেবে তোমাদের কটা করে প্রশ্ন ঠিক হয়েছে এবং তা কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তোমরা চাইলে এখান থেকে ভিডিও পজ করে স্ক্রিনশট নিতে পারো বা নোটস তৈরি করে নিতে পারো। এছাড়া এর পিডিএফ কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখানে জয়েন হতে পারো। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, বিরসালিঙ্গম হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোন আন্দোলনের প্রেক্ষাপটে রায়বরেলি সৈয়দ আহমেদ বলেছিলেন পবিত্র কুরআনে ফিরে যাও? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিবিআই পবিত্র কোরআনে ফিরে যাও বলেছিলেন। অপশন: খিলাফত আন্দোলন, মোফলা বিদ্রোহ, ফরাজি আন্দোলন এবং ওহাবি আন্দোলন। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ওহাবি আন্দোলন। নেক্সট প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয় র্যাডক্লিফ লাইন, ডুরাল্ট লাইন, ম্যাকমোহন লাইন এবং সিগফ্রিড লাইন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু পূর্ববর্তী পিএসসির অনেক পরীক্ষায় এসেছিল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ম্যাকমোহন লাইন। চীন এবং ভারতের সীমান্ত রেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন এবং ডুরাল্ট লাইন বলা হয়, ভারত ও আফগানিস্তানের সীমান্তকে ডুরাল্ট লাইন বলা হয় এবং র্যাডক্লিফ লাইন বলা হয় ভারত ও পাকিস্তানের সীমান্তকে। ঠিক আছে, মনে রাখতে হবে তোমাদের। নেক্সট প্রশ্ন, ভারতের বিখ্যাত শৈল শহরগুলির অধিকাংশ অবস্থিত হিমাদ্রিতে বা শিবালিক হিমালয়ে, হিমাচলে, টেথিস হিমালয়ে। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, হিমাচলে অবস্থিত। হিমাচলে বিখ্যাত শৈল শহরগুলির অধিকাংশ অবস্থিত, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কপিলধারা জলপ্রপাত অবস্থিত সোন নদীর উপর, চম্বল নদীর উপর, নর্মদা নদীর উপর, কৃষ্ণা নদীর উপর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং জলপ্রপাত থেকে কিন্তু একটা করে প্রশ্ন তোমাদের আসেই।
সেই জলপ্রপাত সমস্ত যেগুলো আছে সমস্ত কিছুই দেখে কিন্তু যাবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, নর্মদা নদীর উপরেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, গণপরিষদের সদস্যরা ছিলেন, এই প্রশ্নটি কিন্তু অনেক পরীক্ষায় এসেছিল পিএসসির, এবং লাস্টে যে ডব্লিউবিসিএস এর প্রিলিমসের এক্সাম হলো 2023-এর 16ই ডিসেম্বর, সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। ঠিক আছে, সেখানে এই প্রশ্নটি এসেছিল, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো গণপরিষদের সদস্যরা ছিলেন, অপশন প্রত্যক্ষভাবে ভারতবর্ষের জনগণ দ্বারা নির্বাচিত, অপশন বি প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত, অপশন সি সরকার কর্তৃক মনোনীত, অপশন ডি একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধিবৃন্দ। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। ঠিক আছে, প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। নেক্সট প্রশ্ন, নিম্নে কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? অপশন রাজগোপালাচারী, শরৎচন্দ্র বসু, মতিলাল নেহেরু, শ্যামাপ্রসাদ মুখার্জি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেবিয়েই দিয়ে রাখো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, মতিলাল নেহেরু হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি পুনর্বিবেচনার জন্য 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, ইতিমধ্যে অনেক পরীক্ষায় এসেছিল প্রশ্নটি। অপশন কার নেতৃত্বে গঠিত হয়? ঠিক আছে, অপশন কে এম পানিক্করের নেতৃত্বে, অপশন বি এইচ এন কুঞ্জকরের নেতৃত্বে, অপশন সি ফজলে আলীর নেতৃত্বে, অপশন ডি এম সি মহাজনের নেতৃত্বে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই কিন্তু এর উত্তরগুলো তোমরা নিজে থেকেই দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এবং মিলিয়ে নেবে শেষে কার কটা করে ঠিক হলো। অপশন সি ফজলে আলীর নেতৃত্বে হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, ফজলে আলীর নেতৃত্বে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সংবিধানের 1 নং ধারায় ভারত রাষ্ট্রের প্রকৃতিকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা যুক্তরাষ্ট্রীয়, আধা যুক্তরাষ্ট্রীয়, রাজ্যসমূহের ইউনিয়ন এবং এককেন্দ্রিক রাষ্ট্র। এই প্রশ্নটিও ভিভিআই করে দাও, এটাও কিন্তু পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় ইতিমধ্যে এসেছে এবং আপকামিং এক্সামগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজ্যসমূহের ইউনিয়ন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হলো, মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হলো অপশন বিচার বিভাগের নিরাপত্তা নিশ্চিত করা, অপশন বি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অপশন সি ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা, অপশন ডি উপরের সবকটি। ঠিক আছে, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা। দেখো, যত তাড়াতাড়ি সম্ভব কম সময়ের মধ্যে 30টি করে প্রশ্ন কিন্তু আমি শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, তো একটু ফাস্ট ক্লাস নিচ্ছি ওই জন্য। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা। 13 নম্বর প্রশ্ন, কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়? অপশন সরকারিয়া কমিশন, অপশন বি অশোক মেহতা কমিটি, অপশন সি শরণ সিং কমিটি এবং অপশন ডি চন্দ্রশেখর কমিটি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইতিমধ্যে এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় এসেছিল, ভিভিআই দিয়ে রাখো তোমরা, কারণ এই প্রশ্নটি পূর্ববর্তী পরীক্ষাগুলোতে এসেছিল। অপশন সি শরণ সিং কমিটি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, শরণ সিং কমিটি। নেক্সট কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন, কোন রেটেই আরবিআই অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে টাকা দেয়? ঠিক আছে, কোন রেটে আরবিআই অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে টাকা দেয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের অপশন হয়ে যাবে রিভার্স রেপো রেট, অপশন বি রেপো রেট, অপশন সি এসএলআর, অপশন ডি ব্যাংক রেট। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, রেপো রেট হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, রেপো রেট। এখানে একটু জেনে রাখতে হবে তোমাদের রেপো রেট কী এবং স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও, যেটাকে এসএলআর বলা হয়, এসএলআর। ঠিক আছে, কি রিভার্স রেপো রেট কি, ব্যাংক রেট কি? দেখো, এখানে রেপো রেট হচ্ছে যে সুদের হারে কমার্শিয়াল ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংক থেকে স্বল্পমেয়াদী ঋণ নেয়, তাকে রেপো রেট বলি। বর্তমানে ভারত সরকারের রেপো রেট হচ্ছে 6.50%। ওকে, স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও যে এসএলআর, কোনো বাণিজ্যিক ব্যাংক তার মোট ডিপোজিটের যত শতাংশ লিকুইড ক্যাশ রূপে নিজের কাছে রাখতে বাধ্য হয় তাকে এসএলআর, স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও বলে। বর্তমানে এসএলআর এর শতাংশ হচ্ছে 18%। ওকে, দেখো রিভার্স রেপো রেট কি, যে বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের স্বল্প মেয়াদী অতিরিক্ত তহবিল আরবিআই এর কাছে জমা রাখেন
এই জমা অর্থের উপরেই আরবিআই যে হারের সুদ দেয় তাকে রিভার্স রেপো রেট বলে। বর্তমানে রিভার্স রেপো রেট হচ্ছে 3.35%। ওকে, এবার ব্যাংক রেট কি? ব্যাংক রেট হলো বার্ষিক সুদের হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকেই ঋণ দেয়। বর্তমানে ব্যাংক রেট হলো 5.15%। ওকে, দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু এখানে আছে ভিভিআই। নেক্সট প্রশ্ন, অর্থনীতির পরিভাষায় স্ট্যাগফ্লেশন এর অর্থ হলো অপশন মুদ্রাস্ফীতি, অপশন বি মুদ্রা সংকোচন, অপশন সি মুদ্রা সংকোচনের পরে মুদ্রাস্ফীতি এবং অপশন ডি মন্দার সঙ্গে মুদ্রাস্ফীতি। ঠিক আছে, স্ট্যাগফ্লেশন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, মন্দার সঙ্গে মুদ্রাস্ফীতি হয়ে যাবে সঠিক উত্তর, মন্দার সঙ্গে মুদ্রাস্ফীতি। এখানেও একটু তোমাদের জেনে রাখতে হবে স্ট্যাগফ্লেশন কি। স্ট্যাগফ্লেশন হলো কোনো দেশের অর্থনীতিতে যখন উচ্চ মুদ্রাস্ফীতি এবং উচ্চ বেকারত্ব একসঙ্গে অবস্থান করে তখন সেটা স্ট্যাগফ্লেশনে পরিণত হয়। মুদ্রা সংকোচন হলো অর্থের যোগান কমে যাওয়ার ফলে বস্তুর বা দ্রব্যের বা পরিষেবার মূল্যও যখন হ্রাস পায় তখন সেটা মুদ্রা সংকোচন হয়, যার ফলে কিন্তু মুদ্রাস্ফীতি ঘটতে পারে। ঠিক আছে, মুদ্রাস্ফীতি হলো সেই অবস্থা যখন একদিকে পণ্য এবং পরিষেবার দাম বৃদ্ধি পায় এবং অন্যদিকে অর্থের মূল্য কিন্তু হ্রাস পায়, তখন মুদ্রাস্ফীতি হয়। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। নেক্সট প্রশ্ন, ভারতীয় অর্থব্যবস্থায় কত সালে দান কর বা গিফট ট্যাক্স চালু হয়েছে? ওকে, 1953 খ্রিস্টাব্দে, 1958 খ্রিস্টাব্দে, 1959 খ্রিস্টাব্দে, 1961 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গিফট ট্যাক্স। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, 1958 খ্রিস্টাব্দ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 1958 খ্রিস্টাব্দ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কোনটি একটি ভৌত পরিবর্তন নয়? মানে তিনটি ভৌত পরিবর্তন আছে, একটি নয়। অপশন দুধের জল বিয়োজন দ্বারা গরুর দুধ তৈরি। ঠিক আছে, অপশন বি আয়োডিনের ঊর্ধ্বপাতন, অপশন সি চায়ে চিনি দ্রবীভূত হওয়া, অপশন ডি মোমবাতির দহন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, মোমবাতির দহন হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। জলকে বরফে পরিণত করা হলো ভৌত পরিবর্তন, জলে চিনি দ্রবীভূত করা হলো ভৌত পরিবর্তন, কর্পূরকে সামান্য উত্তপ্ত করা হলো ভৌত পরিবর্তন, জল ফুটে বাষ্প হলো এটাও ভৌত পরিবর্তন, প্লাটিনাম তাদের তাপ প্রয়োগ এটাও ভৌত পরিবর্তন, লোহাকে চুম্বকে পরিবর্তন এটাও ভৌত পরিবর্তন। এবার রাসায়নিক পরিবর্তন কয়েকটি দেখে নাও। এক টুকরো চুনকে, এটা চুন হবে, চুনকে জলে নিক্ষেপ করা হলো রাসায়নিক পরিবর্তন, কেরোসিনের দহন রাসায়নিক পরিবর্তন, এক টুকরো সোডিয়াম জলে যোগ করা হলো রাসায়নিক পরিবর্তন, এক টুকরো ম্যাগনেসিয়াম থেকে বায়ুতে দমন করা হলো, ম্যাগনেসিয়ামকে বায়ুতে দমন করা হলো রাসায়নিক পরিবর্তন, একটি তামার তারকে দহন করা হলো এটা রাসায়নিক পরিবর্তন, ফটোগ্রাফিক প্লেটে আলো ফেলা হলো এটা রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, উত্তম তড়িৎ পরিবাহী হলো, সব থেকে তড়িৎকে পরিবাহী করে হলুদ ফসফরাস, লাল ফসফরাস, বেগুনি ফসফরাস, কালো ফসফরাস। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কালো ফসফরাস। মানে কালো তাপকে বেশি পরিবাহী করে বা তাপের বেশি পরিবাহী। নেক্সট প্রশ্ন এবং 19 নম্বর প্রশ্ন হচ্ছে পাকস্থলীর এটা হবে, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হলো ইনসুলিন, টায়ালিন, পেপসিন, ট্রিপসিন। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পেপসিন হয়ে যাবে সঠিক উত্তর, পেপসিন হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি নষ্ট হয়? ঠিক আছে, বায়ু ও তাপ পেলে সবচেয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় নিচের কোন ভিটামিনটা? অপশন ভিটামিন এ, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন ডি এবং অপশন ডি ভিটামিন বি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, কারণ এই প্রশ্নটা ভিভিআই করে রাখো, এই প্রশ্নটি ইতিমধ্যে কিন্তু এসেছে। এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ভিটামিন সি, ভিটামিন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, ভিটামিন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্রতম ব্যাকটেরিয়াটি হলো, মানে নিচের মধ্যে কোনটি ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া? ডায়ালিস্টার নিউমোসিস্টেম, বেসিলাস বুটসিল্লি, ক্লোরোবিয়াম এবং টমেটো বুসি ভাইরাস। এই চারটির মধ্যে কোনটি সবথেকে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডায়ালিস্টার নিউমোসিস্টেম হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন,
আত্মঘাতী থলি নামে পরিচিত কোষীয় অঙ্গাণুটি হলো অপশন এ রাইবোজোম, অপশন বি লাইসোজোম, অপশন সি সেন্ট্রোজোম, অপশন ডি নিউক্লিয়াস। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লাইসোজোম হয়ে যাবে সঠিক উত্তর। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, ভিভিআই করে রাখো, কারণ এই প্রশ্নটি ইতিমধ্যে কিন্তু এসএসসি পরীক্ষায়। ঠিক আছে, লাইসোজোম। নেক্সট প্রশ্ন, দৈসি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? দৈসি ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট পার্ক আছে, জাতীয় পার্ক বা উদ্যানগুলো আছে, অভয়ারণ্য আছে, এগুলো কিন্তু মুখস্থ করে যাবে, কারণ এখান থেকে একটা করে প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, অপশন এ অসম, অপশন বি জম্মু ও কাশ্মীর, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি এদের কোনোটিই নয়। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, জম্মু ও কাশ্মীর। ঠিক আছে, জম্মু ও কাশ্মীর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শ্রেণীর অরণ্য বেশি দেখা যায়? পশ্চিমবঙ্গের কোন শ্রেণীর অরণ্য বেশি দেখা যায়? অপশন ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য, অপশন সি এ ও বি উভয়, এবং অপশন ডি এদের কোনোটি নয়। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য পশ্চিমবঙ্গে বেশি দেখা যায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পিক্রিক অ্যাসিড তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? পিক্রিক অ্যাসিড তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? অপশন সালফিউরিক অ্যাসিড, অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন সি নাইট্রিক অ্যাসিড, এবং অপশন ডি ফার্মিক অ্যাসিড। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি, যা তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য মেয়েদের নিরাপত্তা প্রদানের উৎসাহ বৃদ্ধির উদ্দেশ্যে আরোহিণী ইনিশিয়েটিভ ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে? ঠিক আছে, আরোহিণী ইনিশিয়েটিভ ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে মেয়েদের নিরাপত্তা প্রদানের উৎসাহ বৃদ্ধিতে। কোন রাজ্য? সি এর প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ওকে, উত্তরপ্রদেশ, অপশন উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারত কবে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদস্য হয়? অপশন 1945 খ্রিস্টাব্দ, 1960 খ্রিস্টাব্দ, 1947 খ্রিস্টাব্দ, 1951 খ্রিস্টাব্দ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ 1945 খ্রিস্টাব্দ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো 1945 খ্রিস্টাব্দ সঠিক উত্তর, এবং আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, এবং 190টি দেশের সংযুক্তিতে এই আইএমএফ কিন্তু আছে, বা 190টি দেশ এর সদস্য আছে। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের কোন শাসক নিজেকে পরম ভগবত বলে উল্লেখ করেছেন? এক্ষেত্রে সঠিক অপশন হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। ঠিক আছে, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত বা প্রথম কুমারগুপ্ত। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর। এখানে তোমাদের মনে রাখতে হবে কোন গুপ্ত সম্রাট নিজেকে বীণা বাদক হিসেবে পরিচয় দিতেন। সেক্ষেত্রে উত্তর হবে সমুদ্রগুপ্ত, নিজেকে বীণা বাদন, ঠিক আছে, বীণা বাদক হিসেবে পরিচয় দিতেন। এবং প্রথম কুমারগুপ্ত কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এবং প্রথম কুমারগুপ্তর মূর্তিতেই প্রথম কুমারগুপ্তর মুদ্রায় কিন্তু কার্তিকের প্রতিকৃতি পাওয়া যায়, প্রতিকৃতি পাওয়া যায়। ওকে, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট প্রশ্ন এবং 29 নম্বর প্রশ্ন, লিউকোমিয়া ঔষধ তৈরি হয় কোন গাছ থেকে? সর্পগন্ধা উদ্ভিদ থেকে, ধুতুরা উদ্ভিদ থেকে, নয়নতারা উদ্ভিদ থেকে, এবং ডিনোমাস সিনকোনা উদ্ভিদ থেকে। ঠিক আছে, এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি নয়নতারা উদ্ভিদ থেকে লিউকোমিয়া ঔষধ তৈরি হয়। ওকে, অপশন হবে সি সঠিক উত্তর। এবং নেক্সট প্রশ্ন হচ্ছে এবং 30 নম্বর প্রশ্ন,
ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আপকামিং এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে থাকে? অপশন 14 নং ধারা, অপশন বি 17 নং ধারা, অপশন সি 18 নং ধারা এবং অপশন ডি 29 নং ধারা। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি 18 নং ধারা অনুযায়ী ভারতীয় সরকার ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে থাকে। ঠিক আছে, 18 নং ধারা অনুযায়ী। দেখো, ঠিক আছে, তো এই ছিল আজকের 30টি প্রশ্ন 30টি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের যদি ক্লাসটি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, অল দ্য বেস্ট। ওকে।